সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী জেহাদি প্রচার চালানোর অভিযোগে গ্রেফতার আরও এক। এই মুহূর্তের খবর, সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী জেহাদি প্রচার চালানোর অভিযোগে গ্রেফতার আরও এক। দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থেকে সফিক শেখকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। এই সম্পর্কে কি জানতে পারছি আমরা? সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সৌভিক, শফিক নামে এক ব্যক্তিকে গতকাল সকালবেলায় বেঙ্গল এসটিএফ অ্যারেস্ট করে এবং যেটা শুনে জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে ভারত বিরোধী বেশ কিছু পোস্ট করছিলেন এবং জেহাদি পোস্টযোগ্য বলা হয় সেই রকম পোস্ট করছিলেন। গতকাল সেই বেঙ্গল এসটিএফ বিল্ডাপ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী এলাকায়, সেখানে গেছিল এবং সেখানে গিয়ে কিন্তু এই বিল্ডাপ কোয়ার্টার, সেই কোয়ার্টারের মধ্যে তোমার পর জানা যাচ্ছে 10 বছর ধরে সে এই বিল্লাপুর জুট মিলে কাজও করত, এমনকি এই কোয়ার্টারের মধ্যে নিজের 2 কন্যা সন্তান এবং স্ত্রীকে নিয়ে থাকতো। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মাধ্যমে ভারত বিরোধী জেহাদি পোস্ট তিনি করছিলেন এবং গতকালকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু বেশ কিছু অসঙ্গতি তার মধ্যে পাওয়া যায়। তারপরে কিন্তু বেঙ্গল এসটিএফ তাকে অ্যারেস্ট করে এবং নিজেদের হেফাজতে নেয়। তারা জানতে চাইছে যে তার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, কারণ সোশ্যাল মাধ্যমে কিন্তু একাধিকবার এই শেখ শফিক কিন্তু বেশ কিছু জেহাদি পোস্ট করেছিল এবং সেই ভিত্তিতে কিন্তু বেঙ্গল এসটিএফ তাকে অ্যারেস্ট করে। সৌভিক, ধন্যবাদ। অন্যদিকে বেঙ্গল এসটিএফ আরও দুজন চরকে আটক করেছে। তারা সমাজ মাধ্যমে আল কায়দার মতাদর্শ প্রচার করছিল। শুধু তাই নয়, বিভিন্ন রকম বিষয় তারা সমাজ মাধ্যমে উস্কানিমূলক বেশ কিছু বিষয় প্রশিক্ষণ আকারে তারা সেখানে ছড়াচ্ছিল। তাদের নাম সম্বন্ধে জানা যাচ্ছে ভাঙড়ের জানাদুল বেগ ওরফে টুটুল মিয়া এবং নোদাখালীর বিড়লাপুরের সফিক শেখ সমাজ মাধ্যমে বিভিন্ন গ্রুপ খুলে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মুঘলে আজম ও জিহাদি সবিহুল্লাহ নামে দুটো ফেসবুক পেজ থেকে তাদের প্রচার চলছিল। কিভাবে বিস্ফোরক বানাতে হবে, বিভিন্ন জায়গা থেকে কিভাবে অস্ত্র জোগাড় করতে হবে, এমন প্রশিক্ষণমূলক বেশ কিছু পোস্ট তারা সেখানে নিয়মিত ছাড়ছিল। এই অভিযুক্তরা নিশানায় সেনাবাহিনীও ছিল। প্রথমে ওনার মোবাইলটা সার্চ করলো, মানে একদম পুরো ওই প্যাক করে সিল করে নিয়ে নিল। বলছে আপনার মোবাইলটা আমরা নিয়ে নিলাম, তার জন্য আমি সিজার লিস্ট দিচ্ছি, এটা আমরা নিয়ে নেবো, পরে আপনি আবার পাবেন, আর আপনাকে আমাদের সঙ্গে চলে যেতে হবে। টুলু বেগ মির্জা সাহেব কী করতেন উনি কী করতেন কেউ জানতে পারেনি, বুঝেছেন। উনি আগে এখানে বঙ্গ ডেভেলপমেন্ট সেন্টার একটা এনজিও হসপিটাল চালাতেন। তারপরে এখানেও এনজিওর অনেক কাজ করতেন শুনেছি, কিন্তু সবসময় ভিতরে ওই মোবাইল নিয়ে কী যেন একটা করতেন। আর উনি কারোর সঙ্গে বিশেষ কথা বলতে চাইতেন না। উনি রান্নাবান্না করতে পারতেন না, আমার কাছে খাওয়া দাওয়া করতেন, কিন্তু আমার ওয়াইফ বলছে আমি এইভাবে রান্নাবান্না করি। উনি খুব সচি ভাই, আজকের এই তরকারি ভালো হয়নি, আমাকে 2000 টাকা। কতদিন ধরে এখানে আছেন উনি দীর্ঘ অনেক দিন থেকে আছে, ধরেন 2-2.5 বছর আছে। উনি যেন ওই সব মুসলিম সংগঠনের সঙ্গে একটু অভ্যস্ত পরেশগারী লোক। জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগকে আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকেই ভোর রাতে বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অধিকাংশ সময় তিনি বাড়ির ভিতরেই থাকতেন এবং মোবাইলে কাজ করছেন। একদা তিনি ল্যাপটপে কাজ করতেন, কম্পিউটারে কাজ করতেন, কিন্তু তার পরবর্তী সময়ে তিনি মোবাইলেই অধিকাংশ সময়ে তিনি কাজ করতেন বলেই কিন্তু জানা যাচ্ছে। ফলত পুলিশ কী কারণের জন্য তাকে গ্রেপ্তার করেছে এবং এসটিএফের হাতেই বা কী তথ্য এসেছে সেই নিয়েই ইতিমধ্যেই ধোঁয়াশা। আদতে কী কারণের জন্য তিনি গ্রেপ্তার তা জানা যাবে পরবর্তী তদন্তের পরেই। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, ভাঙড়। কোচবিহার কিন্তু এই মুহূর্তে চিন্তা বাড়াচ্ছে। পাকিস্তান চোর সন্দেহে আগেও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আরও একজনকে গ্রেপ্তার করা হলো, এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নাজিরহাটের দিঘলটারি এলাকা থেকে মিঠুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ। সত্যি এক কথায় তো চিন্তা বাড়ছে, কোচবিহারে এভাবে নেটওয়ার্ক তৈরি হলো কিভাবে? একের পর এক গ্রেপ্তার। দেখো, এটাই কিন্তু প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি এনআইএ এসেছিল এই দিনহাটাতে। কারণ এই দিনহাটা কিন্তু আগাগোড়াই কিন্তু একটা খবরের শিরোনামে উঠে আসতো এই সমস্ত বিষয় নিয়ে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে পাঞ্জিপাড়া অর্থাৎ
বাংলা এবং বিহারের যে সীমান্ত সেখান থেকে একটা ইনপুট পাওয়া যায়, সেখানে একজন গ্রেপ্তার হন, তারপর তার কাছ থেকে যে রিপোর্ট পাওয়া যায়, যে তথ্য পাওয়া যায়, তাতে কিন্তু এই মুহূর্তে দিনহাটা থেকে প্রায় 3 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই যে দিনহাটা বাংলাদেশ সীমান্তবর্তী এই যে মহকুমা, এই মহকুমাতে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এসটিএফ সূত্রে যা খবর, আরও অনেক কয়জন রয়েছেন তারা কিন্তু এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। কারণ গতকাল রাতেও যিনি গ্রেপ্তার হয়েছেন তার নামও কিন্তু জেরা করেই পাওয়া গেছে আগের 2 জনকে। ফলে স্বাভাবিকভাবেই এই যে সিম কার্ড তারা তুলতেন, সেই সিম কার্ড পাকিস্তানের বর্ডারে যেত, সেখানে অ্যাক্টিভেট হতো, তারপর সেটা পাকিস্তানে চলে যেত। ফলে এই যে চক্র, এই চক্রের যে জাল দিনহাটাতে লুকিয়ে আছে, এটা কিন্তু অবাক করার মতো ঘটনা। লোকেরা বললেও বাস্তবে কিন্তু দিনহাটার নাম অনেকদিন আগেই জড়িয়ে গেছে এই সমস্ত কর্মকাণ্ডে। ফলে স্বাভাবিকভাবেই আরো বেশ কিছু তথ্য এসটিএফ এর কাছে আছে, তারা কিন্তু সতর্কভাবে সেই তথ্যগুলোই জানার চেষ্টা হচ্ছে। এবং সত্যি এই চরবৃত্তি মানে শুধুমাত্র সিম কার্ড পাচার করা হতো তা নয়, আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি AWES তাদের লোগো ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হতো। আর সেই সন্দেহে 5 জনকে জেরা করে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই ভুয়ো হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করে তারা ভারতীয় সেনার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানের পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করত, তথ্য আদান প্রদান করত বলে এখনো পর্যন্ত তদন্তকারীদের অনুমান। আর জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলেছিলেন শুনুন। আর্মি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছে যে খুব বেশি ক্লাসিফাইড তথ্য থাকে তা নয়, তবে সেখানে যেহেতু সিনিয়র অফিসাররা ইনভলভ থাকে, তো ওখানে ওদের একটা রুট বার করার চেষ্টা করেছিল টু পেনিট্রেট অ্যামং দ্য সিনিয়র অফিসার। তো এটা চিন্তার ব্যাপার, কিন্তু আতঙ্ক হবার ব্যাপার নেই। আবার বলছি, সবসময় বলি আমি যে ইন্ডিয়ান যে আর্মি বা ইন্ডিয়ান এন্টায়ার ন্যাশনাল সিকিউরিটি সিস্টেম অনেক মাল্টি লেয়ার্ড হয়। এমন নয় যে দোকান রইলো যে দরজা খুলে ঢুকলাম, যা ইচ্ছা শপিং করে বেরিয়ে গেলাম, এটা হয় না। তবে এদের অ্যাটেম্প্ট এরা করতেই থাকবে। আমাদের সিস্টেমও যথেষ্ট মজবুত, আমরা এদের ধরতেও থাকবো, এদের অ্যাটেম্প্ট আমরা ফেলও করাবো। এত সহজ নয়। ভারতীয় রাষ্ট্রীয় সুরক্ষা মজবুত হাতে রয়েছে। শান্তিতে থাকুন, নিশ্চিন্তে থাকুন, আর ওটা আমাদের ব্যাপার, আমরা ডিল করে নেবো, ডোন্ট ওয়ারি। এদিকে আবার ধৃত পাক চর রানা রৌফকে সাহায্য করার অভিযোগে আরো একজনকে গ্রেফতার করা হলো। তার নাম কি? ইমরান হোসেন। এই ইমরান হোসেন সম্পর্কে আমরা কি জানতে পারছি? শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শান্ত, দেখো, এই ইমরান হোসেন যাকে এসটিএফ অ্যারেস্ট করেছে, সে তার বিরুদ্ধে অভিযোগ যে ওহাব আলম ওরফে রানা রৌফকে নথিপত্র যাবতীয় তৈরি করে দেওয়া, এমনকি কাঠমান্ডু থেকে যখন যে ভারতে প্রবেশ করেছিল তখন সেই প্রবেশের যাবতীয় ব্যবস্থা করে দেওয়া, বসিরহাট এবং বনগাঁ সীমান্তে যে টিম তৈরি করা, অর্থাৎ যে আইএসআই এবং যে মডেল তৈরি হচ্ছিল নেটওয়ার্ক, সেই মডেলের অন্যতম সদস্য কিন্তু এই ইমরান হোসেন। একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, ও কিন্তু ছোট ছোট করে যে সীমান্তবর্তী অংশে সেখানে নিজস্ব টিম তৈরি করে রেখেছি, যারা মূলত সীমান্ত পারাপার করে বা এই হ্যান্ডলারের সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকে সহযোগিতা করাই ছিল এই ইমরান হোসেনের মূল লক্ষ্য। এবং এই কাঠমান্ডু হোক অথবা বসিরহাট সীমান্ত হোক অথবা কলকাতার যে পয়েন্টগুলোতে মূলত এরা এই স্লিপার সেল বা এই আইএসআই হ্যান্ডলার লুকিয়ে রাখতে পারে, সেই সব জায়গা খুঁজে বের করা, সেখানে ভোটার কার্ড তৈরি করে দেওয়া, আধার কার্ড তৈরি করে দেওয়া, অর্থাৎ নেটওয়ার্কের একটা অন্যতম অংশ হিসাবে কাজ করতো এই ইমরান হোসেন। ধন্যবাদ শান্ত। ক্ষমতায় আসার 100 দিনের মধ্যে বিএসএফকে জমি দেওয়া, সেটাই অনুপ্রবেশ বন্ধের সরকারি সাফল্যের অন্যতম নিদর্শন বলে আজ পুরুলিয়ার মানবাজার থেকে একথাই ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন যে আগে 600 কিলোমিটার সীমান্তে কোনো কাঁটাতার ছিল না, হুহু করে অনুপ্রবেশকারী ঢুকে পড়তো, তারা দেশবিরোধী কাজে মদত দিত, বদলে দিয়েছিল তারা গোটা জনবিন্যাস। নতুন সরকার এসে বিএসএফকে জমি দেয়, 100 দিনের মধ্যে এটাই সাফল্যের অন্যতম বড় দিক। 600 কিলোমিটার বর্ডারে কোনো বেড়া ছিল না, হু করে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে আমাদের ভারতবর্ষে তারা দেশবিরোধী কাজকে মদত দিত এবং পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়া হয়েছিল। আমরা অগ্রাধিকারের ভিত্তিতে বিএসএফকে বর্ডারে জমি দেওয়ার কাজ করেছি। 100 দিনের মধ্যে এটা সবচেয়ে বড় সাফল্য। সাংবিধানিক কর্তব্য মেনে আমরা সেন্সাসের কাজ, জনগণনার কাজ শুরু করেছি।
আমরা ভারতীয় ন্যায় সংহিতা চালু করেছি। আমরা অবৈধভাবে যাদের ওবিসি করা হয়েছিল তাদের বাতিল করে দিয়েছি। আর দেশ জুড়ে একের পর এক পাক জঙ্গি তারা গ্রেফতার হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রশংসা করেছেন বাহিনীর। তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, লিখছেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে মোদী সরকার আইএসআই মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী শেহজাদ ভাট্টি নেটওয়ার্কে ঘুরিয়ে দিয়েছে। 200-র বেশি জঙ্গিকে গ্রেফতার করে নাশকতার পরিকল্পনা বানচাল করেছে। 14টি রাজ্যে যৌথ অভিযান চালিয়ে গোটা নেটওয়ার্ক ভেঙে দিয়েছে। এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আইএসআই মদতপুষ্ট জঙ্গিদের থেকে উদ্ধার হয়েছে আইইডি, পাকিস্তানি গ্রেনেড, পিস্তল, কার্তুজ, সিসি ক্যামেরা। একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল শেহজাদ ভাট্টি নেটওয়ার্ক। সোশ্যাল মিডিয়ায় পোস্টে কথা লিখেছেন।